শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এই ঘটনায় যাওয়ার আগে শেখ ফরিদ ভাইয়ের কাছেও আমি একটু সময় চেয়ে নেব একটা জিনিস ব্রিফ করার জন্য। আপনারা জানেন নেত্রকোনার এই ধর্ষণের ঘটনাটি কতটা মর্মান্তিক। শিশুদেরকে মাদ্রাসায় একের পর এক ধর্ষণ করেই যাচ্ছে মোল্লা মুন্সিরা, কিন্তু সমাজ যেন এটা কোনো সমস্যাই না, এটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এবং কেন এই মুহূর্তে মহিলা যে মাদ্রাসাগুলো রয়েছে আবাসিক, সেগুলো বন্ধ করা উচিত, সেটা একটু বোঝার চেষ্টা করব। নেত্রকোনার ধর্ষণের শিকার 11 বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা। ঘটনার মোড় কোন দিকে গেছে আপডেট দেব। আপনারা এই ঘটনাটি সম্পর্কে শুনেছেন, যেমন আপনারা অবাক হয়েছিলেন দীপু দাসের সাথে যেটা করা হয়েছিল। আপনারা সেই নৃশংসতার ঘটনা জানেন। এই ঘটনাটি অর্থাৎ ধর্ষণ, এটি আসলে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ভাবাচ্ছে। একটি শিশু যার সিদ্ধান্ত নিতে হচ্ছে সে মারা যাবে নাকি তার পেটের সন্তানটি মারা যাবে, দুইজনই শিশু। তো এই নির্মমতা, এই নৃশংসতার শেষ কোথায় আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং যারা এই ঘটনাটি সামনে আনতে মুখ্য ভূমিকা রেখেছেন তাদের উপরে কি ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে আমরা জানবো। কয়েকটি ভিডিও আমরা দেখে চলুন। দেখতে পাচ্ছেন সেই শিশুর মুখের বক্তব্য এই ধর্ষণ নিয়ে। তার কণ্ঠটি খেয়াল করবেন। 7 মাসের অন্তঃসত্ত্বা এই 11 বছরের শিক্ষার্থী। তো তার কণ্ঠটি খেয়াল করবেন যে এরকম একটি শিশুর দিকে কারোর চোখ যেতে পারে, মনের ভুলেও কেউ এইরকম একটি ঘটনা ঘটানোর কথা ভাবতে পারে, সেটি আপনাদের নিশ্চয়ই অবাক করে। মাদ্রাসাতে পড়তাম, মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম, তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। হ্যাঁ। পরে তোমার কি ধরনের ভয় দেখাইছে? মায়ের ধরে ভয় দেখাইছে? হ্যাঁ, মারতেন। পরে তোমার আম্মার কাছে তুমি বলো নাই? না। পরে কবে? আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দেখে উঁচু লাগে, উঁচু লাগে আর কি। তারপরে এরকম ঘটনা। তারপরে আম্মু ওরে বলছেন। এখন কি তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আছে। মাদ্রাসাতে পড়তাম। প্রিয় দর্শক, আপনারা কণ্ঠ শুনলেন। একটি শিশু বাচ্চা, তার সাথে এই ঘটনা ঘটানো। এবং পরবর্তী মোড়, যিনি এই ঘটনাটি প্রথম প্রতিবাদ করেন, আল্ট্রাসনোগ্রামের সেই ভিডিওটি আপনারা দেখেছেন, ডক্টর সাইমা আক্তার, তার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে এই ইসলামিক সন্ত্রাসীরা। আমি একটু মনে করাই প্রিয় দর্শক, যখন ঘটনাটি তুলে ধরি বা যারাই আলোচনা করছেন এই শিশুটির পক্ষে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে একটু প্রশ্ন করি। এই প্রশ্নটি যদি এইখানে শেষ না করেন, এই অপরাধ যদি এইখানে বন্ধ না করেন, আপনাদের নবীকে নিয়ে মানুষ প্রশ্ন করবেন, তার জীবন নিয়ে প্রশ্ন করবেন, আপনারা কার উম্মত সেটা নিয়ে প্রশ্ন করবেন। আমিও করতাম, তীব্রভাবে করলাম না, করিনি। আমার মনে হয় যে আপনাদের আসলে ওইভাবেই ডিল করা ঠিক ছিল, যেভাবে আগে ডিল করতাম। আপনারা ইসলামের খেদমত করছেন, ইসলামের সম্মান রক্ষা করছেন, মাদ্রাসার সম্মান রক্ষা করছেন। আপনারা একজন কত বড় অমানুষ আজকে এই জায়গায় আপনারা প্রমাণ পাবেন। দেখতে থাকুন। প্রিয় দর্শক, যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি অনেক মানুষের দেখা উচিত, তাহলে শেয়ার করতে পারেন। আমরা এই মহিষী নারীর কথা শুনবো। আমি অনেক সময় হিজাব বা নারীর বিভিন্ন এই অবয়ব বন্দি করে রাখা, নিজেকে, এগুলো নিয়ে কটাক্ষ করেছে। আমি দুঃখিত। এই নারী আসলে ধর্ম যদি বলা হয়, ধর্ম কি? এই নারী, তিনি তার ধর্ম পালন করেছেন। তার ইসলাম তাকে কি শিখিয়েছে, কি শেখায়নি, তার চেয়ে বড় কথা যে তিনি একজন ডক্টর, পেশায় একজন চিকিৎসকের ধর্ম তিনি পালন করেছেন। তিনি তার আরো দ্বিতীয় ধর্মটি হচ্ছে তিনি একজন মা হিসাবে, সন্তানের জননী, কন্যা সন্তানের জননী হিসাবে তিনি তার ভূমিকা পালন করেছেন। এবং তৃতীয়ত, বাংলাদেশের একজন সচেতন সুশিক্ষিত নাগরিক হিসাবে সেই নাগরিক দায়িত্ব পালন করেছেন। চতুর্থত, তিনি একজন মুসলমান হিসাবে তার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে কে কাজটি করেছে তার চেয়ে
বড় বিষয় হচ্ছে যে কি কাজটি করেছে এবং তার কি প্রতিবাদ করা উচিত। তো এই ধরনের মুসলমান আমরা ঘরে ঘরে চাই। এই মায়ের সন্তান আর যাই হোক কখনো ধর্ষক হবে না। এই মায়ের সন্তান মানে তিনি তার কন্যা সন্তান রয়েছে, তিনি জানিয়েছেন তার পুত্র সন্তান রয়েছে কিনা আমি জানি না, কিন্তু তার গর্ভের সন্তান কখনো ধর্ষক হতে পারে না। কারণ এই যে ধর্ষকদের মা বাবার দায়িত্ব তারা যদি পালন করতো তাহলে এই ধরনের ধর্ষকদের আমাদের দেখতে হতো না। আমরা শুনি তার জীবনটা কতটা অতিষ্ঠ করছে, এবং আমি প্রায় জায়গায় থামাবো কারণ আমি শেখ ফরিদ ভাইয়ের মূল্যায়ন জানবো, কিন্তু এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন সমাজে ধর্ষণ বন্ধ হয় না তার জলজ্জান্ত উদাহরণ এই ডক্টর সাইমা আক্তার। যে আমি আসলে এত গভীর রাতে নিতান্তই বাধ্য হয়ে আসলে আমার এই ভিডিওটা করা। মানে একটা জিনিস হচ্ছে, আমি যখন রোগীটাকে হাতে পাই, বাচ্চাটাকে আমি যখন হাতে পাই, আমার রুমে আমি, বাচ্চার মা, বাচ্চা এবং আমার দুজন অ্যাটেন্ডেন্ট সবাই উপস্থিত ছিল, এবং বাচ্চার মা এবং বাচ্চার সঙ্গে আমার কি কি কথোপকথন হয়েছে এটার দুজন উপস্থিত সাক্ষী আছেন। এই কথাবার্তাগুলোর আলোকেই বাচ্চার মা এবং বাচ্চার কাছ থেকে আমি যা শুনেছি, আমি ফিজিশিয়ান আমি যা দেখেছি, এটার উপর ভিত্তি করেই আমি বেসিক্যালি আমার কাছে, আমি নিজে একটা মেয়ে সন্তানের মা, আমার কাছে মনে হয়েছে যে আজকে আরেকজনের মেয়ের সাপোর্টে যদি আমি থাকি তাহলে আমার নিজের মেয়ের আল্লাহ না করুক কোনো ঝামেলা হলে ভবিষ্যতে আমি ওটার একটা ব্যাকআপ পাবো, আল্লাহর কাছ থেকে হয়তো আমি একটা উত্তম প্রতিদান পাবো। কিন্তু আমি এখন খেয়াল করে দেখছি আসলে এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে আসলে মাওলানা দাবি করেন। এখানে তিনি বলেছেন যে কর্মা, তো কর্ম আমি যেমন করব এটার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো, ভগবানের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, যার কাছ থেকে, প্রকৃতি থেকেও আমি প্রতিদান পাবো। এই যে চাওয়াটা সুন্দর, আমরা যদি এইভাবে ভাবতাম যে আমি একটা ভালো কাজ করব, সেই জন্য আমি সেটার উপকৃত হব, আমার সন্তান নিরাপদ থাকবে, কি সুন্দর চাওয়া। এবার তিনি বলছেন মোল্লা মুর্শিদের কথা, শুনুন এই কথাটা, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। তারা আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা, তারা নিজেদেরকে আসলে মানে এমন একটা ভাব নিচ্ছেন তারা যে আমি ইন্টেনশনালি ইচ্ছা করে তাদের পেছনে নিয়েছি। আমি জন্মসূত্রে একজন মুসলিমের সন্তান, মুসলিম উপায়েই আমার সারা জীবন চলেছে। আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পবিত্র কোরআন পড়ার চেষ্টা করি, অর্থসহ তাফসীর পড়ার চেষ্টা করি, আমি হাদিস পড়ার চেষ্টা করি। একটা ব্যাপার হচ্ছে যে আমরা কেউই আসলে দোষ গুণের ঊর্ধ্বে নই। আমি আমার সামর্থ্যের মধ্য থেকে শুধু চেষ্টা করেছিলাম যে এই অসহায় ইয়াতিম মেয়েটার সাথে যে অনাচারটা হয়েছে, এই অনাচারটার যেন উপযুক্ত বিচার হয়। এখন এই অনাচারকারী যদি হুজুর হয়ে থাকেন তাহলে হুজুরের বিচার হবে, যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তার বিচার হবে। আমি যা ভার্বালি শুনেছি আমি সেটার ওপরেই ভিডিওটা করেছি। এখন আমি আসলে ইদানিং যে ব্যাপারগুলো ফেস করছি, যে আমি অলরেডি মানে কিছু টেলিভিশন চ্যানেলকে ব্যাপারটা জানিয়েছিলাম যে আমি আমার জীবনের উপর একটা থ্রেটে আছি, কিন্তু ইদানিং আমি যেটা খেয়াল করলাম, আজকে কিছুক্ষণ আগেও আমি ব্যাপারটা খেয়াল করেছি, আমাকে এখন মানে আমার কাগজপত্র ভুয়া, আমি একজন ভুয়া ডাক্তার, আমার বিএমডিসি লাইসেন্স নেই, আমার ট্রেনিং সার্টিফিকেট ভুয়া, আমার এমবিবিএস পাশের কোনো ডকুমেন্ট নেই, আমি নাকি ময়মনসিংহে দালাল হাত করে তারপরে প্র্যাকটিস করি, প্রভাবশালী হাত করে প্র্যাকটিস করি, এই ধরনের কথাবার্তা আমার ব্যাপারে বলা হচ্ছে। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান, আমার কেন প্রভাবশালীদের সঙ্গে আসলে ওঠা বসা থাকবে? আমি এমন কোনো প্রভাবশালী পরিবারেরও সন্তান নই, বা আমার কোনো প্রভাবশালী পরিবারে বিয়েও হয়নি যে আমি কোনো সূত্রে প্রভাবশালীদেরকে হাত করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাকে অনেকেই মানে আমি জানি না কেন এই ব্যাপারটাকে পুরোপুরি তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। প্রিয় বন্ধুরা, শুনলেন তিনি একজন সেনা সদস্যের কন্যা, তিনি জানিয়েছেন আসলে সেনাবাহিনীর ব্যাপারে আমার অনাগ্রহ রয়েছে, তাদের কর্মের কারণে তারা যা কিছু করেছে, আমাদের এই বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই সেনাবাহিনীর মানুষজন হত্যা করেছে। আপনার 5ই আগস্টে তাদের বিভিন্ন সময় বেইমানি, গাদ্দারি এবং আমাদের পাহাড়ি আদিবাসী, আমাদের সহনাগরিকদের উপরে নির্যাতন, নিপীড়ন, এগুলোর কারণে সেনাবাহিনীকে অপছন্দ করি। কিন্তু তিনি আসলে একজন সঠিক বাবার, মানে তার বাবা যে একজন সোলজার, হ্যাঁ, এবং তিনিও যে সেই রক্ত বহন করেন প্রজন্ম থেকে প্রজন্ম, যে একজন আসলে বীরের সন্তান, সেটি তিনি কিন্তু তার কর্মের মধ্যে দেখিয়েছেন। তো তাকে প্রভাবশালী বলা হচ্ছে, তার শিক্ষাগত যোগ্যতা, মানে আমি এটা একটু পরে দেখাচ্ছি কিছু প্রমাণ। আমাদের এই মোল্লা মুন্সিরা মাদ্রাসায় শিখে যে কত বড় মানে গণ্ড মূর্খ, তার প্রমাণ কিন্তু তাদের এই বোধটুকু নেই একজন নারীর মুখের কণ্ঠ শুনে যে তার শিক্ষা সম্পর্কে তাকে, মানে যেহেতু তাদের পর্দা ফাঁস করে দিচ্ছেন, যেহেতু তিনি ধর্ষণের বিচার চেয়েছেন, তাই ভিকটিমকে ব্লেম করার সাথে সাথে ওনাকে তো ব্লেম করতেই হবে। ভিকটিম যেহেতু নারী, ভিকটিম যেহেতু বাচ্চা, ভিকটিম যেহেতু হিজাব পরা ছিল,
মানে তার কোন দেহ দেখে উস্কানি সুশুরি জেগেছে, যৌন সুশুরি, সেটা যেহেতু বলা যাচ্ছে না। ভিকটিম যেহেতু আবার মাদ্রাসায়ও পড়ছে, স্কুলে হইলে তো খুব অনেকগুলো কারণে তারা আসলে এই জিনিসটাকে রসিয়ে ভিকটিম ব্লেমিং করতে পারছে না। এই মানে আসছে এই ভদ্রমহিলার উপর, ছাড়েনি ভিকটিমকে, ছাড়েনি। ভিকটিম তার টাকা চেয়েছে, কি চেয়েছে, ডিএনএ করতে হবে, সবই দেখাবো। শুনুন। নিজেদের মানে তারা ভাবছেন যে আমি ইন্টেনশনালি শুধু হুজুরদেরকেই বকাবকি করেছি। আমি বাচ্চার কাছে যা শুনেছি, বাচ্চার মায়ের কাছে যা শুনেছি, এখন অপরাধী হুজুর হলেও অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। এবার সে হুজুর হোক, সে সাধারণ মানুষ হোক, সে জেনারেল কেউ হোক, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। কিন্তু এটাকে কেন্দ্র করে আসলে আমার এগেইনস্টে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আমার মানে ভাবতে খুব খারাপ লাগছে। একজন চিকিৎসকের জন্য এটা খুব দুঃখজনক অভিজ্ঞতা যে আমার এখন মিডিয়া ট্রায়ালে আসলে নিজের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে, নিজের ট্রেনিং নিয়ে কথা বলতে হবে, নিজের পড়াশোনা নিয়ে কথাবার্তা বলতে হবে। আর তাছাড়া এগুলো নিয়ে আমার থ্রেট ফেস করতে হবে। আর উপরন্তু জীবনের থ্রেট তো আছেই। আমাকে রেপ করে মেরে ফেলা হবে, মব সৃষ্টি করা হবে, আমাকে যেখানেই পাবে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হবে, এই জাতীয় থ্রেটগুলো আমি পাচ্ছি। প্রত্যেকদিন সারাদিন সারা রাত আমার মোবাইলে অনবরত টেক্সট আসতে থাকে। যারা আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন তারা নিজেরাও খেয়াল করেছেন, টেক্সটের নোটিফিকেশনে আমি আসলে অতিষ্ঠ হয়ে গেলাম। মানে আমি শুধু চেয়েছিলাম যে আমি হকের পক্ষে যদি থাকি, অন্তত আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে পারবো। আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি অন্তত বলতে পারবো যে আল্লাহ, আপনার এই বান্দা ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ তার ছিল না, আমার কাছে যেটুকু সুযোগ ছিল আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি আপনার এই বান্দার জন্য। আমি জাস্ট ওইটুকু থেকে আমি কাজটা করতে এসেছিলাম। কিন্তু আমি আসলে এখন যা ফেস করছি, আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আসলে কেন বাংলাদেশে কোনো অপরাধের বিচার হয় না, কেন বাংলাদেশে কোনো অপরাধের বিচার হয় না, অপরাধের এগেনস্টে কেউ কেন আওয়াজ তোলে না। আমি এখন আসলে মানে হাতে নাতে বুঝতে পারছি। আগে এগুলো টেলিভিশনে দেখতাম, পেপার পত্র পত্রিকায় পড়তাম, এখন আমি আসলে মোটামুটি মানে আমি একদম চোখে আমার আয়না চলে আসছে, আমার সামনে আয়না দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে আসলে বাংলাদেশে সত্যের পক্ষে থাকলে বা আমি যা জানি সেটা মানে নিজের মত স্বাধীনতা বাক স্বাধীনতা প্রকাশ করতে চাইলেও আসলে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়। মানে এখন আমি এমনও একটা থ্রেট পেয়েছি যে আমার কাগজপত্র ভুয়া, আমার বিএমডিসি লাইসেন্স নাকি ভুয়া, আমার ট্রেনিং নাকি ভুয়া, এগুলো সবকিছু নিয়ে তারা নাকি বিএমডিসিতে যাবেন, তারা বিভিন্ন ডক্টরদের কমিউনিটিতে পোস্ট করবেন, তারা আমাকে মানে পাবলিকলি ডিফেম করার যতটুকু আছে, মানে এখন তারা কাইন্ড অফ আমাকে আত্মহত্যার দিকে ধাবিত করতে চাচ্ছেন। আমি একজন মুসলিমের সন্তান। আহা 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 রাষ্ট্র, আহা তিনি আসল জিনিস কিন্তু বুঝে গেছেন। শেখ ফরিদ ভাই, আপনার মূল্যায়ন জানবো আরো কয়েকটা জিনিস দেখে। তিনি যে এই শেষ কথা বললেন, আত্মহত্যা, একজন মা আর একজন সন্তানকে বাঁচাতে গিয়ে একজন চিকিৎসক তার কাছে আসা ভিকটিমের অভিযোগ বলতে গিয়ে তিনি আত্মহত্যা পথ, তাকে চরিত্র হনন, মানে ডিফেম যা কিছু করা করছে। এবং আরো দুঃখজনক বিষয়, মুসলমান বন্ধুরা একটু খেয়াল করেন, তার এই কথাবার্তা কিন্তু আপনাদেরকে ভাবা উচিত। ইসলামের বদনাম করতে যাচ্ছেন। আমি যতদিন মুসলমান ছিলাম খুবই লয়াল ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কাজা হলে সে কাজা নামাজ আদায় করেছি। আমাকে কিন্তু এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে সত্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই আপনারা, এই মোল্লা মুন্সিরা, এই ওয়াহাবিরা, এই সালাফিরা। আমি সেই দিন সত্য বুঝতে পেরেছি। তিনি তার যে ধর্মের প্রতি বিশ্বাস সেটি কিন্তু নড়বড়ে। আমি বলছি না তিনি নাস্তিক, আমি বলছি না, কিন্তু তার দেখুন যে আমি একজন মুসলিম মানেটা কি, তিনি কিন্তু তার ইমান হারিয়ে ফেলছেন অবস্থায়। খেয়াল করবেন, এই জিনিসটা আপনারা বুঝবেন না, কারণ এই পথ দিয়ে আপনি যান নাই। হ্যাঁ, এই যে কথাটা ভালো করে খেয়াল করেন। তার হতে হয় মানে এখন আমি এমনও একটা থ্রেট পেয়েছি যে আমার কাগজপত্র ভুয়া, আমার বিএমডিসি লাইসেন্স নাকি ভুয়া, আমার ট্রেনিং নাকি ভুয়া, এগুলো সবকিছু নিয়ে তারা নাকি বিএমডিসিতে যাবেন, তারা বিভিন্ন ডক্টরদের কমিউনিটিতে পোস্ট করবেন, তারা আমাকে মানে পাবলিকলি ডিফেম করার যতটুকু আছে, মানে এখন তারা কাইন্ড অফ আমাকে আত্মহত্যার দিকে ধাবিত করতে চাচ্ছেন। আমি একজন মুসলিমের সন্তান, আমি শেষ পর্যন্ত মানসিকভাবে শক্ত থাকতে চাই, কিন্তু আমাদের বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, মরতে যখন শিখেছি কেউ আমাদের দাওয়ায় রাখতে পারবে না। একজন মানুষ যখন বলেন যে আমার আত্মহত্যার মতো পরিস্থিতি চলে গেছি, তারে কিন্তু দাবানো যায় না। তার শক্তি দেখুন। আমি একজন মুসলিম নারী, আমার শেষ পর্যন্ত মনোবল রাখবো। এই কথার ওজন আপনারা জানেন না, প্রিয় মুসলমান বন্ধুরা। দেখুন এর পরের বক্তব্য। কিন্তু আমাকে এইভাবে হ্যারাস করতে থাকলে আসলে আমি কতদূর শক্ত থাকতে পারবো আমি জানি না। আর আমি এই ব্যাপারটাতে আসলে এখন প্রশাসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি যে আপনারা অন্তত আমাকে একটু
সাহস দিন, একটু ভরসা দিন, আমাকে একটু সাপোর্ট দিন। আমি শুধুমাত্র অন্যায়ের বিপক্ষে কথা বলতে চেয়েছি, আর কোন। প্রিয় বোন, প্রিয় মা, আপনি একজন সুনাগরিক। এই যে তারেক জিয়া সহ অন্যান্যর কথা বলছেন, তারা সবই জানে এই সমস্যা নিয়ে আপনার যে সমস্যা, সেই সমস্যা তাদের কাছে সমস্যা না। তারা যদি তাদের দায়িত্ব পালন করতো বোন, আপনাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। যাই হোক, শেষের বক্তব্যটা খুব আর জরুরি। কোনো শুনি। কিছু না। আমি যেটুকু শুনেছি, যেটুকু জেনেছি, একজন ডাক্তার হিসেবে আমি বাচ্চাটাকে টেস্ট করে যা পেয়েছি, আমি ওগুলো নিয়েই শুধুমাত্র কথা বলতে চেয়েছি। এখন এটা যদি আসলে অপরাধ হয়, বাক স্বাধীনতা, মত প্রকাশ করার ব্যাপারটা যদি অপরাধ হয়, তাহলে মানে আসলে আমার আর কিছুই বলার নেই। আর এখন আমার আসলে যে মানসিক পরিস্থিতি, আমার নিজের ছোট ছোট বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমার একটা পারিবারিক রেপুটেশন আছে। আমার এখন মানে আসলে আমি বুঝতে পারিনি যে হক চাইতে গেলে বা অন্যায়ের বিপক্ষে কথা বলতে গেলে আসলে নিজের পরিবারকে তুলসিরাতে দাঁড় করিয়ে দিতে হয়, এটা আমার জানা ছিল না। আমি এখন চাইবো মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেতা জনাব তারেক রহমান, আপনি আমাকে একটু দয়া করে সাপোর্ট দিন, একটু এদেরকে প্রতিহত করার চেষ্টা করুন। সত্যটা যত দ্রুত সামনে আসে। অপরাধী কেন এখনো পুলিশকে ধরা দিচ্ছে না? অপরাধী পুলিশকে ধরা দিক, বাচ্চাটার জন্ম হোক, আমরা ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করি, ডিএনএ টেস্ট আসুক, ডিএনএ টেস্টই প্রমাণ করে দিবে। এবং আমি এখনো এটা বলে যাচ্ছি যে যদি আমার কখনো আমি এমন পাই যে ডিএনএ টেস্টে আসলো যে হুজুর এখানে দোষী না, বাচ্চার মা এবং বাচ্চা আমাকে মিথ্যে কথা বলেছে, আমি পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য। আমি তাদের শোনা কথায় বিশ্বাস করেছি, শোনা কথায় বিশ্বাস করে আমি না শুধু, আমার সঙ্গে আমার দুজন অ্যাটেন্ডেন্ট ছিলেন, তারাও সবকিছু শুনেছেন। এবং যে হাসপাতালে বাচ্চাটার পরীক্ষা হয়েছে, ওই হাসপাতালেও জানাজানি হয়ে গেছে। তো আমরা সবাই ব্যাপারটা শুনেছি এবং আমরা সবাই ক্ষমা প্রার্থী হব। কিন্তু যতদিন পর্যন্ত এটা হচ্ছে না, একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তার নামে আসলে এভাবে প্রোপাগান্ডা ছড়াতে হবে, তাকে ধর্ষণের হুমকি দেওয়া হবে, তার ডাক্তারের কাগজপত্র ভুয়া, তার ট্রেনিং ভুয়া, তার বিএমডিসি লাইসেন্স ভুয়া, সে দালাল হাত করে চলে, এই প্রভাবশালীদেরকে হাত করে চলে, এত ধরনের বাজে মন্তব্য, এত ধরনের কুমন্তব্য নিয়ে আসলে মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আসলে বেঁচে থাকা সম্ভব না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের এখানে সার্ভাইভ করার আসলে কোনো চান্সই নেই, কোনো সম্ভাবনাই নেই। মানে আমি এখন তা, এতদিন আমি ওই বাচ্চাটাকে নিয়ে কনসার্ন ছিলাম, এখন তা আমি মানে ওর ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে ওটা আমি এখন মানে পরিষ্কার আমি ট্রেস পাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। তিনি রাষ্ট্রের কথা বলেছেন, আর শিশুটি যে অভিযোগ করেছে সেই অভিযোগটা তো আমরা নিজের শিশুর মুখ থেকেই শুনলাম। তো এই নারী কিন্তু শেষের দিকে একটা কথা বলেছেন যে আমি 5 ওয়াক্ত আমি নামাজ পড়ি, মানে তিনি কিন্তু তার ইমান হারাই ফেলছেন অলরেডি, যে এরা কারা, এই ইসলামিক এই ব্যক্তিদের কাছ থেকে আমরা শুনে এসেছি, ইসলাম শিখেছি। মানে তিনি একজন পুরো ধার্মিক একজন মানুষ, খুবই সুন্দর মনের মানুষ, অত্যন্ত সাহসী। তিনি মানে বীরত্ব যেটা দেখিয়েছেন তিনি, আমার মানে তার প্রশংসা করলে বোধহয় আমি আলাদা একটি ভিডিও করব এই ধরনের মানুষদের। আমি তার মধ্যে বেগম রোকেয়া তসলিমা নাসরিন দেখতে পাই, আমি তার মধ্যে এমনকি শেখ হাসিনাও দেখতে পাই। মানে ওনার যে নারীদের ব্যাপারে আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই পূর্ণিমা রানী শীল বা যারা বিএনপির ইয়ার আমলে ধর্ষণের শিকার হয়েছে তাদের কিন্তু তিনি দায়িত্ব নিয়েছিলেন। হ্যাঁ, কিছু ঘটনায় তিনি পারেননি, কিছু ঘটনা হয়নি, কিন্তু ওই যে মহিষী নারী, তার মধ্যে যে ব্যক্তিত্ব আমি দেখেছি। এবার দেখুন তিনি ইমান মোটামুটি হারিয়ে ফেলার যা এখানে এই ঘটনা নিয়ে পোস্ট করেছেন অনেকেই। এই ভদ্রমহিলার নাম, মানে তাঁর ছবি দেখুন নোংরামিটা কোন পর্যায়ে থেকে করেছে। মোহাম্মদ মুস্তাকিম আকন, দেখলে মনে হবে খুবই এলিট একজন মানুষ। তিনি লিখেছেন ভদ্রমহিলা একজন ডাক্তারের কাছ থেকে মানুষ সবসময় দায়িত্বশীল এবং যাচাই বাছাই করে কথা বলার প্রত্যাশা করে, কিন্তু তিনি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখেই মিডিয়া হাইপ তুলেছেন একজন নির্দোষ আলেমের বিরুদ্ধে। দেখুন, একজন নির্দোষ আলেমের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন, এই বিচারে দাবি করেছেন, এবং যা একজন পেশাদার চিকিৎসকের আচরণের সঙ্গে মোটেও সমস্যা। এই পরবর্তী লাইভে এসে তাহলে প্রশ্ন হলো এইসব করার উদ্দেশ্য কি? দেখুন, তিনি একটা কথা বলছেন, একটি ভিডিওতে দেখা গেছে নির্দোষ আলেমও কঠোরভাবে বলল ডিএনএ টেস্ট করতে, তাহলে সত্য মিথ্যা প্রকাশ পেয়ে যেত। কত বড় নির্বোধ, কত বড় দেখুন, আমি একে একে দেখাচ্ছি, তার চেহারাটা দেখুন, দেখবেন। এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা দেখুন, এর নাম কি? আবু সুফিয়ান কলরব, চিফ ডিরেক্টর অফ কলরব। আপনারা জানেন জামাত শিবিরের ওই যে গান টান গায়ে ওরা, হ্যাঁ, ওইটার হচ্ছে যে বাহিনীর প্রধান। তো দেখুন এই রাজাকারের বাচ্চা কি বলছে। যতটুকু জানা গেছে উক্ত মহিলা ডাক্তার একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি কোনো প্রমাণ ছাড়াই ভিউ পাওয়ার আশায় একজন নিরীহ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আরে বেটা, তোর মতো লিল্লাখোর নাকি বেটা একটা ডক্টরের কন্টেন্ট ক্রিয়েটর হইতে হয়? যাই হোক,
এর ফলে মহিলা মাদ্রাসা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিকর ও আস্থাহীনতা তৈরি হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক নিজেই ডিএনএ টেস্টের আহ্বান জানিয়েছেন। তাই প্রশাসনের কাছে জোর দাবি, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত দোষীর দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। অভিযোগকারী ডাক্তার যদি দোষী প্রমাণিত হয় তাকেও আইনের আওতায় আনা হোক। এই তোদের চেহারাটা দেখুন, চেহারাটা দেখুন, মানে চিনে রাখবেন না, আমি আজকে এমন কিছু দেখাবো যেটা আপনাকে, আপনি যত বড় অমানুষ হন না কেন, আপনি যত বড় ইসলামিক সন্ত্রাসী হন না কেন, আপনাকে ভাবাতে বাধ্য করবে, যদি আপনি কোনো মায়ের জনি থেকে বের হয়ে থাকেন আর কি। হ্যাঁ, যদি বাবার পাছা দিয়ে বের হয়ে থাকেন, আমার আর তেমন কিছু বলার নাই। তাহিরি সাহেব কি বলেছেন, আমি এত দেখানোর মধ্যে তাঁর কথাটা একটু শুনি। তাহিরি সাহেবকে আপনারা চেনেন, যদিও তিনি আমার ফাঁসির দাবি করেছিলেন, আমার হত্যার কথা বলেছিলেন, তাও আমি তাকে সম্মান করতে চাই। 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে, তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ, এই যে এত বড় জঘন্য কাজ করছে। অনেকে বলে আল্লাহর মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম, মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই রয়েছে কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই রইছো? কোথায় ঘুমাই রইছো? আমরা বারবার বলছি, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যেরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? প্রশ্ন এটি শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাইবো, কিন্তু এর আগে আমরা এই ধরনের চোদ্দের দেখি একটু, যে তারা কি বলেছে। আলোর পথ ইসলামিক 1,78,000 ফলোয়ার, 11 বছরের ধর্ষিতা সেই মেয়েটির ধর্ষক তার আপন নানা, ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট। আপনারা না জেনেই একজন আলেমকে দোষী সাব্যস্ত করলেন, ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট। আচ্ছা, এই আলোর পথ যে কোন পথ, এই যে কোন পথ দেখাবো, এই দেখুন, জুবায়ের আহমদ তাশরিফ, সে ওই ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তার জানাজা পড়াবে না বলেছে। দেখুন, 11 বছরের ধর্ষিতা সেই মেয়েটি ধর্ষক তার আপন নানা, ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট, ওই কপি পেস্ট, লিখতেও পারে না। আচ্ছা, এবার দেখেন, আমি একটু আপনাদের প্রশ্ন করে দেখুন, মাদ্রাসায় যে পড়ান এরা কত বড় অশিক্ষিত মূর্খ হয়, যে ডিএনএ টেস্ট করতে গেলে যে আদালতের অনুমতি লাগে এবং মিনিমাম 5 থেকে 10 দিন সময় লাগে, ওই বাচ্চাটার কি হাত ঢুকাইয়া একটা নখ কেটে আইন ওটা স্যাম্পল নিছে। আরে মূর্খ, পড়াশোনা করলে তো জানতি, যদি একটু বায়োলজি নিয়ে বেসিক পড়াশোনা করতি, যদি তোদের মা বাবারা পড়াশোনা করতো, তাহলে জানাই তো রে বাবা, এইরকম মূর্খামি করা যায় না, ডিএনএ টেস্ট এইভাবে হয় না। এবং তাদের যে আব্বা যারা আছে দেখেন, মানে তাদের এই জামাতি, এই যে দা ডিসেন্ট, এটা কিন্তু জামাতি, তারাও বলছে যে ডিএনএ রিপোর্ট পাওয়ার দাবিটি ভুয়া। পুলিশ বলছে এখনো টেস্ট করা হয়নি। কি কারণে হয়নি? আমি ডক্টরের সাথে কথা বলেছি, বাংলাদেশের প্রমিনেন্ট ডক্টর, ঢাকা মেডিকেল কলেজের, তিনি আমাকে এই জিনিসটি স্পষ্ট করেছেন। ডিএনএ টেস্ট এটা মামুর বাড়ির আবদার না, আদালতের অনুমতি নিতে হয় এবং সেটা সময় সাপেক্ষ রিপোর্ট আসতে, এবং বাচ্চাটাকে বের করা, মানে বাচ্চা পেট থেকে বের না করে কিভাবে রিপোর্ট টেস্ট করা যায় আমি জানি না, স্যাম্পল নেওয়া গেলেও যেতে পারে, কিন্তু এটা তো এই ধর্ষক অভিযুক্ত, তার নামটি তো আলহামদুলিল্লাহ, আমানুল্লাহ সাগর। তো এই আমানুল্লাহ সাগর, সে এখনো পলাতক, যদিও কিছু কিছু জায়গায় বলা হচ্ছে, আমি একটি ভিডিও দেখেছি, আপনাদেরও দেখাই, যে তাকে ধরা হয়েছে। আসলে তার ছবি কিনা, এটা সেই কিনা আমি জানি না। তো পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, খুঁজে পাবে তো তখন খোঁজার চেষ্টা করবে। তো আচ্ছা, এটা কিশোর পাশা ইমনের একটি ভালো উদ্যোগ আছে, সেটি আমি আপনাদের দেখাই। আমি বলবো যে আপনারাও দেখেন, সেটা জানেন। এবং দেখুন, এই ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে ফয়সাল আহমেদ বাবু। যাই হোক, এটা ওই লোক কিনা আমি জানি না, তবে সে ধরা পড়েনি এটি। এবং কিশোর পাশা ইমন একটি ওয়েবসাইটে করেছেন, kpimon.com/rape map। আমরা রোড ম্যাপ শুনেছি, কিশোর পাশা ইমন এখানে লিখেছেন তিনি 3 ঘন্টা ধরে তিনি মাদ্রাসা ধর্ষণে 62 জেলায় তিনি করে ফেলেছেন, এবং এখানে প্রায় 80টি ঘটনা তিনি
আর্কাইভ করেছেন, আপনারাও এরকম মানে রোড ম্যাপ শুনেছি, রেপ ম্যাপ শুনে নেই, বাংলাদেশে শুনতে হবে, এবং এই উদ্যোগটি আপনারাও নিতে পারেন। সেখানে আপনারাও এই ঘটনার অ্যাড করতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে kpimon.com/rape-map। তাকে ধন্যবাদ kpimon-কে। প্রিয় শেখ ফরিদ ভাই, আপনি পুরো জিনিসটা দেখলেন। আমি আপনার কাছ থেকে 5-10 মিনিট চেয়ে নিয়ে 26 মিনিট হয়ে গেছে, কারণ আমি দুঃখিত, ঘটনাটা এরকমই। আপনার মূল্যায়ন জানতে চাই। আমার আসলে এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করেছি। দর্শক এই মুহূর্তে রাত হলে অনেকেই দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আপনাদের কি মতামত আপনারা লিখুন। আমরা ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন সম্পর্কে যাব, আপনি এই জায়গায় যদি আমাদের একটু মূল্যায়ন আপনার জানাতেন, কি দেখলেন? ধন্যবাদ আসাদ নূর, এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টা, এবং কেপি ইমনকেও ধন্যবাদ এগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং তথ্য সমৃদ্ধ আলোচনা আনার জন্য। আসলে আমাদের যে শিরোনাম ছিল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম। এটা নিয়ে আমি কিন্তু এটা নিয়ে এখনো লিখি নাই, কারণ এটা আমার সহ্যই হচ্ছিল না। কারণ আপনি জানেন এত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় কেন আমি বলবো না, আসলে এটা আমার আর সহ্যের বাইরে। মানুষের তো একটা লিমিটেশন আছে সহ্য করার। প্রথমেই ওই মহিষী নারীটাকে ধন্যবাদ জানাই। এর জায়গায় যদি একটা জঙ্গি নারীর কাছে যাইতো, হয় এই শিশুটাকে মেরে ফেলতো অথবা তথ্য গোপন করে ফেলতো। এই ডাক্তারটা যদি জামাতি ডাক্তার হইতো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। এই শিশুটাকে আপনি বাঁচাইতে পারতেন না, সে মেরে ফেলতো। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের যে এই সমস্ত ধর্ষকদের পক্ষে দালালি করার জন্য যখন আলেম কারি, ওইটা আবার ইন্টারন্যাশনাল কারি, যারটা দেখালেন যে ফজলুর রহমান সাহেবের, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জানাজা পড়তেছেন, আবার ইন্টারন্যাশনাল কারি। এরা কত মানে বিশ্বের বিরল, তাকে তো ইয়েও দেওয়া উচিত, বাবার পাছা দিয়ে বের হওয়া একটা আন্তর্জাতিক কারি। হ্যাঁ, এরা বোধ হয়, আমার ধারণা এরা আসলেই পিতার পশ্চাৎ দেশ দিয়ে হয়েছে, অথবা এরা সারা জীবনই বলৎকার হয়েছে, তো মানে এরা ট্রমার মধ্যে আছে। আপনি দেখেন, সে বলল, সে কিন্তু এই ডাক্তারকে একটা পোস্ট দেখালেন, ডাক্তারকে সরাসরি আসামি বানিয়ে দিল, কিন্তু একবারও কিন্তু সেই সকল আলেমের বিরুদ্ধে কথা বলে নাই। একটা কারণ থাকতে পারে শেখ ফরিদ ভাই, যে মাদ্রাসাতে মোল্লারা আমাদেরকে বলৎকার করছে, একজন নারীরা কিভাবে বলৎকার করে, এটা হইতেই পারে না আমরা থাকতে। এইখানে সে ধর্মকে রক্ষা করতে গিয়ে, মাদ্রাসাকে রক্ষা করতে গিয়ে সে যে নিজেই ইসলামকে বিপদে ফেলে দিচ্ছে। এমনকি আপনি শুরুতে একটা মারাত্মক কথা বলেছেন, এটা কিন্তু আমরা ভিন্ন ভাষায় জবাব দিতে পারতাম, আজকে ওই ভাষায় আমরা দিচ্ছি না। কিন্তু আমি শেখ ফরিদ বললাম, এটার যদি বিচার না হয়, আমি জানি আপনি ওগুলো নিয়ে বলবেন না, আমি সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে ওই ভাষাতেই কথা বলবো, যে ভাষাতে আপনি বলতে। আমি তো আমার এটা ক্লিয়ার করি ভাই, আমি কখনোই আমার ব্যক্তিত্ব অবস্থান কারোর কাছে বর্গা দেই নাই, 100 বার বলবো। হ্যাঁ, প্রয়োজন হইলে আমি চাই আপনি থাকেন, আপনিও ছাড়বেন না, জানি একটু উদাহরণ দিলাম, আমরা সেই ভাষাতেই বলবো। 11 বছর মানে এখন কিন্তু বাংলাদেশে শেখ ফরিদ, আমি সেই লোক, মরুর ডাকাত বললে আর বলতে হয় না নামটা, রাইট, এটা আপনি ট্রেডমার্ক দিয়ে দিচ্ছেন। তো এরা চাচ্ছে যে আমরা সেই ভাষাতে কথা বলি। ওই নারীটি কিন্তু একজন প্রকৃত ধার্মিক। এরকম মুসলমানের বিরুদ্ধে তো আমরা কথা বলি না। এইরকম ইসলামিস্ট, মানে ইসলামের যদি এরকম মানুষ হইতো, তাহলে তো কেউ কথা বলতো না। কেন আমরা বলতে যাবো ভাই, তুমি 11 বছরের শিশু ধর্ষণ করবা, আবার তার পক্ষে সাফাই গাবা, তোমরা 11 বছরের, 10 বছরের, 5 বছরের ছাত্রদের বলৎকার করবো মাদ্রাসা। এখন বুঝতে পারছেন তো মাদ্রাসার বলৎকার কেন প্রকাশ হয় না? যে এইভাবে মানে এখন প্রতিবাদ করলে আপনি বিপদে পড়বেন। ওই যে যারা বলেন না যে দেশে আসো বা আত্মগোপনে কেন পাড়ায়, ওই যে একজন নারী, তো একজন মুসলমান শিশু, একজন শিশুকে ধর্ষণ করা হয়েছে, আরেকজন মুসলমান মা তার প্রতিবাদ করেছেন, তারপরেও তাদের সেটা সহ্য হচ্ছে না। এরা কত হারামি! মানে এই নারী যদি, শেখ ফরিদ ভাই, এই নারী যদি হইতেন, মানে একটু স্বাভাবিক কাপড় চোপড়ে, মানে তারা যাদেরকে শাহবাগী বলে, শাহবাগী তো বলে না, বলে শাহমাগি, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এদের ভাষা, তো তাহলে তো তার চরিত্র হনন, মানে তুমি সারা রাত হোটেলে থাকো, এই করো, বোরখা পরার এই অবস্থা, নামাজ পড়া আলার এই অবস্থা, ওনাকে দেখেই তো বোঝা যাচ্ছে উনিও হিজাবি, তা নামাজও পড়েন, মুসলমান, তারপরও তাদের সহ্য হচ্ছে না। অর্থাৎ আপনি মোল্লা হইলে, বাংলাদেশে না মোল্লার মিলিটারির অত্যাচারে এই দেশটা নরক বানিয়ে ফেলেছে না। মানে আমার ধারণা বাংলাদেশে মানুষ আর পাকিস্তানের মানুষকে দোজকে যাইতে হবে না, কারণ এই দুইটা মোল্লার মিলিটারি মিলে দোজক বানিয়ে ফেলছে। তার প্রমাণ এই ঘটনা। আপনি একজন পিতা, চিন্তা করেন শেখ ফরিদ ভাই কতটা অসহায় আমরা। আমি পিতা নই, আমি ধরেন কথার কথা যে আমি একটা প্রেমের সম্পর্কে আছি, বা আমি বিয়ে করছি, বুঝছেন জিনিসটা, তার কাছে আমি মুখ দেখাইতে পারি এটা একটা পুরুষ করছে, ওদের মা বোন নাই। আর এই নারীর কিন্তু ফেসবুক পেজ নষ্ট করে দেওয়া হয়েছে, এই নারীর ফেসবুক পেজ নাই, এবং তিনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, আপনারা কেউ জানলে একটু জানাবেন তার কোনো ইয়ে থাকলে। এবং এই নারী এটাও দেখিয়েছেন, তাকে ওই মোল্লারা এসে লিখেছে একটা স্ক্রিনশট, ওটা যেহেতু ওনার পেজটাই নাই আমি খুঁজছিলাম, যে খানকে মাগি তোকে শাহবাগী দিয়ে ধর্ষণ করাবো, এটা বলেছে, এবং তারা তা করবেও। এরা এই নারীকে হয় আত্মহত্যার দিকে ঠেলে দিবে, না হয় তাকে মেরে ফেলবে।
আপনি নিশ্চিত থাকেন, অথবা তার চাকরি খাবে, এগুলো তারা করবেই। মানে এই দেশে আপনি মোল্লা আর মিলিটারির বিরুদ্ধে যাইতে পারবেন না। সেই জন্য কিছু ফরিদ, কিছু আসাদ নূর, কিছু ইমন, কিছু আসিফ মহিউদ্দিনের জন্ম হয়, বাধ্য। এগুলো পরিস্থিতির সময় তাদের পয়দা করে। আপনি দেখেন এত বড় একটা জঘন্য বিষয়, তারপরও তারা এর পক্ষে সাফাই গায়, কত বেহায়া। মানে ইসলাম এদের কি শিক্ষা দিল? ধর্ষকের পক্ষ নেওয়া। ইসলাম এদের শিক্ষা দিল একজন এই মৌলবী হলেই তার পক্ষ নিতে হবে, ধর্ষণ করলেও এরা ইসলাম কায়েম করবে। মানে এই বট বাহিনী, আপনার ওই যে কারো কারো তুলে ধরে কলরব ফলরব, এগুলো সব জামাতি। মানে এরা দেখেন আপনি কিভাবে এই সোসাইটিটাকে জিম্মি করে ফেলেছে। এই যে মুফতি মাসুদ এবং সাইফুল পাতুন টিটু বা আর অন্যান্য লোকজন গবেষণা করে বের করেছে যে দেশে লক্ষ লক্ষ শিশুরা প্রতিদিন বলাৎকার হয়, কেন বিচার হয় না এখন বুঝতে পারছেন? আর আপনি এই মাদ্রাসাগুলো আবার এরা এখন তো বলতেছে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা যখন আরেকটু অ্যাক্টিভ হবে তখন কি বলবে জানেন? বলবে এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যেটা তাদের স্বভাব। শেষ মুহূর্তে আপনি যদি মওদুদিরও গালি দেন, নিজামিরে গালি দেন, সাইদিরে গালি, ইসলামের ষড়যন্ত্র। এরা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে এই জঘন্য কাজগুলো করতেছে। এতে কিন্তু তারাই ইসলামের ক্ষতি করতেছে এবং ভয়ঙ্কর রূপে। আপনাকে বলে দিই আমি, এই বিচারটা যদি না হয়, তারা জানেই না যে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের অংশে থাকে ইসলামের যে কি ক্ষতিটা হবে। আপনার এর আগে মনে থাকার কথা, একটা মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে মেরে ফেলেছিল, মনে আছে? আগুন দিয়ে পুড়ে মেরে ফেলেছিল। তারা ওই মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ নিয়েছিল, মনে আছে আপনার? মনে আছে, আমি তখন জেলে ছিলাম। হ্যাঁ, তখন আপনি জেলে। ইয়েস, তখন আমরা এটা মিছিল করে আন্দোলন করি। নুসরাত তার নাম। নুসরাত, ইয়েস নুসরাত, থ্যাংক ইউ ভেরি মাচ। নুসরাতের ব্যাপারেও কিন্তু এই মৌলবীরা বদমাইশি করেছিল। তো আমরা বলে নেই, নুসরাতের বিষয়ে যেমন আমরা বিচার করিয়ে ছেড়েছি, এটাও করিয়ে ছাড়বো। ওই মোল্লাকে শিবিরের বাপ মওদুদি কব্বর থেকে উঠে আসলেও, গোলাম আজম নিজামী উঠে আসলেও তাকে রক্ষা করতে পারবে না। আমরা রক্ষা করি, যে যারা এর পক্ষ নিবে আমরাও তাদের শেষ দেখে নিব। অবশ্যই আপনি এই ব্যাপারে সবার আগে থাকবেন, কোনো সন্দেহ নেই। জি, আসলে আমি এই বিষয়টা নিয়ে এত 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 মানে আমি বিশ্বাস করেন, আমি একজন পিতা, তো আপনারই যত কষ্ট লাগে তাহলে আমার কেমন লাগে আপনি বুঝতে পারতেছেন। আমার মেজাজ এখন কেমন হয়ে আছে আপনি বুঝতে পারতেছেন। তো এটা নিয়ে আমি আর কিছু বাড়াইতেছি না, কারণ আমি আবেগপ্রবণ হয়ে যাব, আমার গালি গালাজ আসবে, আমি একেবারে মানে বুঝতেনি তো কোন দিকে চলে যাবে, পরে অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। জি, নিঃসন্দেহে আমরা একটা শেষ অংশ দেখি ভিডিওর। এই মোল্লারা যে আসলে কারা, এই যে সুটেড বুটেড প্রিয় মুমিন মডারেট, দেখেন সে আপনাকে হত্যা করবে। শোনেন এই মোল্লারা কি চায়, আমি দেখাচ্ছি, ইন্টারেস্টিং। এই আহলে খবিসের কারণে আমি আসাদ নূর, আজকে আপনারা যারা ওই যে আমার যে রূপটা দেখছিলেন না, আমি এখন এই যে আজকে নারী, যে মহিষী নারীকে দেখলাম ডক্টর, তাদের দিকে তাকাই কিন্তু আমি বলছি যে ঠিক আছে, আমি আর ধর্মের কোন জায়গায় কোনো ধর্মের আঘাত দেব না, কিন্তু এরা আমাদেরকে বাধ্য করবে মনে হচ্ছে। এবং আমি আপনাকে একটা ডাল দিয়ে শুরু করব, পশ্চিমবাংলা, আপনি বুঝতে পারবেন, এটা একটা উদাহরণ। কিন্তু শোনেন, এই মোল্লারা ধর্ষণ তো বাদ দেন, নামাজ দেখেন, নামাজ মানে এই ব্যক্তিটির বক্তব্য এবং তার পদ শুনলে আপনারা অবাক হবেন। আগে একটু বক্তব্য দিতে হবে। এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই, কথা শুনে রাখতে হবে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝোলায়া, না হলে তরবারিতে জবাই করে মেরে ফেলতে হবে। এই ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। মনে রাখবে কথাটা। নামাজ না পড়লে আপনাকে ঘ্যাচাং, এবং নবী সাহাবি কে কারোর কোনো এই বিষয়ে তো কোনো কথা নাই। মানে এটা তো টোটালি ফাইন, এটা করা মানে ডাল ভাত আর কি, কিচ্ছু না। কিন্তু এরপরে মত পার্থক্য আছে যে ওর জানাজা পড়বো কি পড়বো না। ওকে, কে এই লোক? এই প্রান্তিকের শিরোনাম থেকে দেখছেন, ওয়াজে বেনামাজিদের, যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া দিয়েছেন শাইখ ডক্টর। এই ডক্টররা কোন ডক্টর বোঝেন? ডক্টর মুজাফফর বিন মুহসিন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ধরনের ভিডিও তার ফেসবুক ভেরিফাইড পেজেও পাওয়া গেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি জি আহলে খবিস জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি রাজশাহীর দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের মহাপরিচালক, ওর মতো আরেকটা রেপ করেছে। তো দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের মহাপরিচালক এবং মাসিক আল ইখলাসের সম্পাদক, ইখলাসের সম্পাদক হিসেবে পরিচিত। ইনি সামাজিক যোগাযোগের মাধ্যমে। আচ্ছা প্রিয় শেখ ফরিদ ভাই, আপনি নুসরাতের উদাহরণ দিয়েছিলেন, কলকাতার আরজি করের কারণে কি বিজেপির জয়? কারণটা কি? অনিবার্য হয়ে গেছে। আমি এই ডালটা ধরাই দিয়ে আমি আসছি।